হও তোমরা দেখবা যে একজন ব্যক্তি এই দেশের প্রতি ভালোবাসার জন্য, দেশের মানুষের প্রতি ভালোবাসার জন্য, ভাষার প্রতি ভালোবাসার জন্য উনি কন্টিনিউ জেল খাটতে শুরু করেছেন, জেল খেটেছেন। তার এই একেবারে অল্প বয়স, তুলনামূলক কম বয়সের জীবনে এই 1975 সালে যে খুনি গোষ্ঠী তাকে যে নির্মমভাবে মেরে ফেলেছিল, তার আগ পর্যন্ত, স্বাধীনতার আগ পর্যন্ত, স্বাধীনতার যুদ্ধ চলা পর্যন্ত জেলখানাতে কাটাতে হয়েছে দীর্ঘ সময়। 1-2 বছর না, ভালোভাবে পড়বা, বছরের পর বছর জেলখানায় কাটাতে হয়েছে। তো সে সময় যখন এই 52 সালে 51 সালে এই ঝামেলাগুলো চলে, এই যে মানে চাপিয়ে দেওয়া, এই বৈষম্যগুলা যখন চলে, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানায় ছিলেন। বলছেন যে Mujib was imprisoned during this time due to his political activism. তার যে রাজনৈতিক সক্রিয়তাবাদ, তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তাকে তখন পাকিস্তানি শাসকরা জেলখানায় পাঠিয়েছিল। অ্যান্ড ওয়াজ অ্যাডমিটেড টু দ্য ঢাকা মেডিকেল কলেজ, এবং তাকে তার অসুস্থতার জন্য ঢাকা মেডিকেল কলেজে কি করা হয়েছিল, ভর্তি করা হয়েছিল আন্ডার পুলিশ কাস্টডি। জেলখানায় যদি কেউ অসুস্থ হয়, তাহলে তাকে যদি জেলখানার বাইরে, জেলখানায় বর্তমানে কিন্তু একটা হসপিটাল থাকে, জেল হসপিটাল, এখন ওই হসপিটালে যদি না হয়ে বাইরে রাখতে হয়, তাহলে কিন্তু পুলিশ কাস্টডি, পুলিশ বেষ্টনীর মধ্যে পুলিশ দেখে শুনে তাকে রাখবে। আচ্ছা, হাউএভার হি স্টেড ইন কনস্ট্যান্ট টাচ with other leaders directly engaged in the movement to make Bangla the state language. খেয়াল করো, বলছে however he stayed in constant touch. কনস্ট্যান্ট শব্দের অর্থ আমরা কি লিখেছি, নিয়মিত বা অবিরাম। তাহলে বলছে however he stayed in constant touch, তিনি সম্পৃক্ত ছিলেন, তিনি ধারাবাহিকভাবে বা অবিরাম নিরবচ্ছিন্নভাবে সম্পৃক্ত ছিলেন উইথ আদার্স লিডার, অন্যান্য যে নেতৃত্ব ছিল, যে নেতারা ছিল, যারা এই ভাষা আন্দোলনে লিড করছিলেন, তাদের সাথে ডাইরেক্টলি এনগেজড ইন দ্য মুভমেন্ট, এই আন্দোলনে যারা সরাসরি সম্পৃক্ত ছিলেন, ইন দ্য টু মেক বাংলা দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, এই বাংলাকে যারা চাচ্ছিল রাষ্ট্রভাষা করতে। তাহলে তিনি অসুস্থতার কারণে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরেও তিনি কিন্তু এই যে সমস্ত নেতারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল, তাদের সাথে সম্পৃক্ত ছিলেন। হিজ ডিরেকশনস ফ্রম প্রিজন, এই জেলখানা থেকে তার যে নির্দেশনা, লিড দ্য মুভমেন্ট টু এ সাকসেস, এই আন্দোলনটাকে একটা সাফল্যে নিয়ে গিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানা থেকেই বা পুলিশ কাস্টডিতে থেকে যে ঢাকা মেডিকেলে অ্যাডমিটেড ছিলেন, ভর্তি ছিলেন, সেখান থেকে তিনি যে নির্দেশনা প্রদান করছিলেন, সেটার ফলে কি হলো, এইটা একটা এই আন্দোলনটা সাফল্য লাভ করেছিল। 14 ফেব্রুয়ারি হি স্টার্টেড এ হাঙ্গার স্ট্রাইক দেয়ার, জেলখানাতেই তিনি কি করেছিলেন গো, 14 ফেব্রুয়ারি থেকে অনশন ধর্মঘট শুরু করেছিলেন। হাঙ্গার স্ট্রাইক, দেখো বিষয়টা শুনতে খুব সোজা লাগছে, হাঙ্গার স্ট্রাইক, এটা বুঝো। হাঙ্গার স্ট্রাইক মানে হচ্ছে, ভালো বাংলা হচ্ছে অনশন, অনশন ধর্মঘট, স্ট্রাইক মানে হচ্ছে ধর্মঘট, আর হাঙ্গার না খেয়ে থাকা, ক্ষুধার্ত, তাই না? হাংরি মানে হচ্ছে ক্ষুধা, আর হাঙ্গার স্ট্রাইক অনশন, অর্থাৎ না খেয়ে থাকবেন। তাহলে একজন মানুষ না খেয়ে প্রতিবাদ করছে, হ্যাঁ, ছোটোখাটো ব্যাপার না, এটা একবেলা খাইলাম না তা কিন্তু না, যে তুমি সকালে নাস্তাটা করলা না বা দুপুরে লাঞ্চ করলা না। আমরা তো রোজার দিনে আমরা না খেয়ে থাকি সারাদিন, তারপরে আমাদের কিন্তু কষ্ট হয়। আর এটা একটা অনির্দিষ্ট সময়ের জন্য তিনি ঘোষণা করলেন যে আমি খাবার গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, হাঙ্গার স্ট্রাইক। আচ্ছা, তারপরে বলছে, দেখো পরের পৃষ্ঠায়, ডিউরিং এ
জেনারেল স্ট্রাইক অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালের 21 ফেব্রুয়ারি একটা সাধারণ ধর্মঘট ছিল। দ্য প্রটেস্টিং স্টুডেন্টস ট্রাইড টু ডিফাই সেকশন 144 ইম্পোজড বাই দ্য গভর্নমেন্ট। এই যে সরকার যে 144 ধারা এটা জারি করেছিল, 144 ধারা শব্দটা পরিচিত তাই না? এগুলো সংবিধানের ধারা, যেটার মাধ্যমে রেস্ট্রিক্ট করা হয় জনগণকে, আন্দোলনকে, তোমার প্রতিবাদকে, জনসমাবেশকে কি করা হয়, প্রতিহত করা হয়। যখন তোমরা জেএসসি পরীক্ষা দিবা, যখন এসএসসি পরীক্ষা দিবা, তখন দেখবা যে কি ঘটছে, ওই প্রতিবাদকে আটকে দেওয়ার জন্য, জনসমাবেশকে আটকে দেওয়ার জন্য, বা তোমাদের পরীক্ষায় যেন গ্যাদারিং না হয়, পরীক্ষা কেন্দ্রের বাইরে যেন জটলা না হয়, এর জন্য কি করবে, তোমার 144 ইম্পোজ করবে, 144 ধারা ইম্পোজ করা হবে। তো পরীক্ষার সময় 144 ইম্পোজ করা এটা জনগণের স্বার্থে, জনগণের কল্যাণের জন্য। আর 1952 সালে যে 144 ইম্পোজ করেছিল পাকিস্তানি গভর্নমেন্ট, সেইটা ছিল আমাদের রাষ্ট্রভাষা যাতে বাংলা হতে না পারে, আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছাত্রছাত্রীরা যাতে আন্দোলন করতে না পারে, তার জন্য কি করেছিল, তারা এই 144 ইম্পোজ করেছিল। তো ডিফাই মানে কি গো, অমান্য করা। ডিফাই শব্দের অর্থ অমান্য করা। কোনটা অমান্য করা? যে 144 জারি করা হয়েছিল সেটাকে। এইটা তারা ধর্মঘট করে এইটা উইথড্র করতে বা এটা অমান্য করতে চেষ্টা করছিল। দ্য পুলিশ ওপেন ফায়ার অর্থাৎ পুলিশ কি করেছিল, গুলি চালিয়েছিল। অ্যান্ড কিল্ড এ নাম্বার অফ স্টুডেন্টস, এবং বেশ কিছু সংখ্যক শিক্ষার্থীকে কি করেছিল, মেরে ফেলেছিল। ইনক্লুডিং আব্দুল সালাম, রফিকুদ্দিন আহমেদ, আবুল বরকত, আব্দুল জব্বার অ্যান্ড আদার্স। এদের মধ্যে কারা কারা ছিলেন নামগুলা শ্রদ্ধার সাথে বলবা। এই বাংলা ভাষা প্রতিষ্ঠিত করতে গিয়ে দেখো জীবন দিয়ে দিল। তারা কারা? তাদের যে লিডিং যাদের নাম আমরা বেশি বেশি করে জানি, সেটা হচ্ছে আব্দুল সালাম, রফিকুদ্দিন আহমেদ, আবুল বরকত, আব্দুল জব্বার অ্যান্ড আদার্স। আরও ছিল, শফিউর রহমান ছিল, ওদের নাম হয়তো এখানে নাই, বইয়ে নাই। তোমাদেরকে আমি ক্লাস খোলা থাকলে আরও সোজা হতো, তোমাদেরকে আমি নির্দেশনা দেব। আমাদের শাহবাগ, ঢাকায় শাহবাগে যে জাতীয় জাদুঘর আছে, সেখানে যদি তোমরা ভিজিট করতে যাও, দেখতে যাও, তাহলে দেখবা যে এই ভাষা শহীদের সম্ভবত আবুল বরকতের একটা ড্রেস আছে, যে ড্রেসটা তিনি এই 21 ফেব্রুয়ারিতে গুলি খাওয়ার সময় পরেছিলেন। সেই শার্ট, সেই প্যান্ট, সেই জুতা, সেই মোজা, সেই কলম, তার পকেটে যে কলম ছিল, সেগুলো একটা জায়গায় সংরক্ষণ করা আছে। একজন মানুষ জীবন দিয়ে দিল ভাষার জন্য, সোজা ব্যাপার না। হ্যাঁ, এইগুলা ইন্সপিরেশান পাইতে হবে এদের কাছ থেকে, তোমাদেরকে। হ্যাঁ, আর আমাদেরকে বাংলা ভাষার কি করতে হবে, চর্চা করতে হবে। আমাদের বাংলা ভাষাটা সঠিকভাবে চর্চা করতে হবে, কারণ এই বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য, রাষ্ট্রভাষা করার জন্য সে আজ থেকে প্রায় 70 বছর আগে তারা জীবন দিয়ে দিয়েছে। ছোটোখাটো ব্যাপার না, অনেক বড় ব্যাপার। এবং এটার একটা ঐতিহাসিক পটভূমি আছে। দেখো, পাকিস্তান হলো, ভারতবর্ষ, ভারত আর পাকিস্তান ভাগ হলো, তার কয় বছরের ভিতরে সাথে সাথে আমাদের এই বঞ্চনা, আমাদের এই ডিসক্রিমিনেশনের মধ্যে পড়তে হয়েছিল। এবং এই 52 সালের সফলতা কিন্তু আমাদেরকে 71 সালে সফল হতে সাহায্য করেছে, এটা মাথায় রাখতে হবে। 52-র সফলতা, 1952 সালের সফলতা, এই আমাদের বাঙালিদেরকে, আমাদেরকে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে আমাদের 71 সালে দেশ স্বাধীন করতে যথেষ্ট শক্তি জুগিয়েছে। আচ্ছা, তাহলে বলা হলো ইন হিজ অটোবায়োগ্রাফি, তার যে আত্মজীবনী, শেখ মুজিবুর রহমান সেইজ, তিনি বলেন, আমরা সবাই এই বইটা চিনে ফেলেছি, বঙ্গবন্ধুর আত্মজীবনী, তাই না? পড়েছি না অনেকেই? পড়ে না থাকলে ধীরে ধীরে পড়বা, বয়স কম, বুঝতে হবে। এই পলিটিক্স না, রাজনীতি না, এইগুলা হচ্ছে সঠিক ইতিহাস। আমি আশা করব যে তোমার অভিভাবক তোমাকে সাপোর্ট দিবেন। তোমরা অবশ্যই বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটা পড়বা, ধীরে সুস্থে পড়বা। এইটা তাড়াহুড়া করে পড়ার জিনিস না। ক্লাস 8-এর একটা ছেলে তোমার বঙ্গবন্ধুর সব কথা, সব দর্শন,
তুমি হয়তো বুঝতে পারবা না, কিন্তু পড়তে হবে, পড়া দরকার। ধীরে ধীরে বড় হবা, তোমার কাছে বিষয়গুলা উন্মুক্ত হবে, তুমি বুঝতে পারবা। আচ্ছা, এইটার অর্থ রাজনীতিতে সম্পৃক্ত হয়ে যাওয়া না, আমরা শিশুদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করব না, কিন্তু সঠিক ইতিহাস যাতে জানতে পারো সেই নির্দেশনা আমি তোমাদেরকে অবশ্যই দেব। তাহলে এই যে বঙ্গবন্ধুর যে আত্মজীবনী যে বইটা, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বই, তিনি নিজে লিখেছেন। কোথায় লিখলেন? এই বিভিন্ন সময় বিখ্যাত ব্যক্তিরা, যারা দার্শনিক মোনা বা যাদের চিন্তাভাবনা থাকে জনগণ নিয়ে, দেশ নিয়ে, আন্তর্জাতিক পরিমণ্ডল নিয়ে, তারা কিন্তু ডায়েরি লিখেন। হ্যাঁ, এই ডায়েরিতে কখন কোথায় কি ঘটছে এগুলার মাধ্যমে তিনি আসলে ফুটিয়ে তুলেছেন তার এই বর্ণাঢ্য যে জীবন, তার যে রাজনৈতিক জীবন, তার যে ব্যক্তিগত জীবন, তার যে দর্শন, যেটা পরবর্তী জেনারেশনকে কি করবে, দিক নির্দেশনা দেবে, দেশ গঠনে, দেশ পুনর্গঠনে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে, তারপরে তোমার সাংস্কৃতিক মূল্যবোধ জাগিয়ে তুলতে, সব কিছুতে তোমার কি করবে, সাহায্য করবে। এই আত্মজীবনীটা তিনি লিখেছেন। তিনি বলছেন যে উই ডিসাইডেড ইন দ্য মিটিং ইন মাই রুম টু অবজার্ভ 21st February as a state language day and to form a committee that day to conduct the movement to establish Bengali as the state language. এই লেখাটুকুকে দেখো, বইয়ে ইটালিক হরফে লেখা আছে। আমরা যারা কম্পিউটারে লিখতে লিখতে জানি বা দেখেছি, তারা দেখবা যে ইটালিক ফন্ট, এই বাঁকা করে লেখা, এটা একটা বিশেষ উদ্দেশ্য আছে। এটা হচ্ছে যে কারো বক্তব্য যখন সরাসরি তুলে ধরা হবে, তখন অবশ্যই সেটা ইনভার্টেড কমা অথবা এরকমই ইটালিক হরফে লিখে দিতে হবে। তাই এটা বঙ্গবন্ধু নিজের বক্তব্য, তিনি তার আত্মজীবনীতে লিখেছেন। উই ডিসাইডেড ইন দ্য মিটিং, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম, ইন মাই রুম, আমার কক্ষে, টু অবজার্ভ 21st February অ্যাজ স্টেট ল্যাঙ্গুয়েজ ডে, এই রাষ্ট্রীয় ভাষা দিবস হিসাবে এটাকে উদযাপন করা, পালন করার জন্য। অ্যান্ড টু ফর্ম এ কমিটি, এবং একটা কমিটি অনুমোদনের জন্য, তৈরি করার জন্য, দ্যাট ডে টু কন্ডাক্ট দ্য মুভমেন্ট। কন্ডাক্ট শব্দের অর্থ আমি এখানে কি লিখেছি, পরিচালনা করা। এই যে আন্দোলনটাকে পরিচালনা করার জন্য তো একটা কমিটি লাগবে, হ্যাঁ, একটা পর্ষদ লাগবে, হ্যাঁ, সেটার জন্য মুভমেন্ট এস্টাবলিশড বেঙ্গলি অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। কিসের জন্য? এই যে আন্দোলনটা যাতে চলতে থাকে এবং এটার মাধ্যমে যাতে কি হয়, এই স্টেট ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলাটা প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এই গেল আমাদের পুরো লেসনটা। অবশ্যই আনন্দের সাথে দেখবা, আগ্রহের সাথে দেখবা। আমরা এবার এই পরের প্যারাটাতে, আমরা যে প্যারাটা আজকে পড়লাম, এখানে যে শব্দগুলো আমরা দেখেছি সেগুলো একটু খেয়াল করি। এখানে বলছে দেখো, ইনিশিয়েট শব্দের অর্থ কি? এটা ভার্ব, এটা শুরু করা, কোনো কিছু শুরু করা। এটার আমরা সিনোনিম বলবো কি? লাঞ্চ। বিগিন, আরম্ভ করা, শুরু করা, স্টার্ট, ইনিশিয়েট, এটা লাঞ্চ। তারপরে ইকো হচ্ছে ভার্ব, পুনরাবৃত্তি করা, ইকো। এর আমরা সিনোনিম বলতে পারবো রিপিট, এর সিনোনিম হচ্ছে রিপিট। তারপরে অ্যাক্টিভিজম, এটা নাউন, অ্যাক্টিভিজম শব্দটা হচ্ছে নাউন। আমরা এর বাংলা বলতে পারি সক্রিয়তাবাদ। এটার সিনোনিম আমরা বলতে পারবো ইনভলভমেন্ট। তারপরে বলছে দেখো হাঙ্গার স্ট্রাইক, এটা ফ্রেজ। এই ফ্রেজের আমরা বাংলা বলবো অনশন ধর্মঘট। আমি একটু আগে বলেছি তোমরাকে, অনশন ধর্মঘট। তারপরে বলছে কনস্ট্যান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, কনস্ট্যান্ট ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। এটার আমরা বাংলা বলতে পারি নিয়মিত বা অবিরাম। এটার আমরা সিনোনিম বলবো কন্টিনিউয়াস। তারপরে প্রটেস্টিং হচ্ছে অ্যাডজেক্টিভ, এর বাংলা হচ্ছে প্রতিবাদী। এটা আমরা সিনোনিম বলতে পারি অপোজিং। তারপরে ডিফাই হচ্ছে ভার্ব, এটা অমান্য করা, ডিফাই হচ্ছে অমান্য করা। এটার আমরা সিনোনিম বলতে পারবো ভায়োলেট। আচ্ছা, তারপরে আমরা বলছি
অ্যাডজেক্টিভ, ইম্পোজড হচ্ছে অ্যাডজেক্টিভ। এটার আমরা তোমার বাংলা বলছি জারি বা আরোপিত। হ্যাঁ, 144 ধারা জারি করা হয়েছে, আরোপ করা হয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে ইম্পোজড। এটার আমরা সিনোনিম বলতে পারি এনফোর্সড। তারপরে অটোবায়োগ্রাফি শব্দটা জরুরি মনে রাখতে হবে। অটোবায়োগ্রাফি নাউন, আত্মজীবনী। আত্মজীবনী এটার আমরা সিনোনিম বলছি এখানে ডায়েরি, মেমোরিজ। হ্যাঁ, যেগুলা এটা তো সাধারণ মানুষের কাজ না, যারা অসাধারণ ব্যক্তিত্ব, যারা বিশেষ ব্যক্তিত্ব তারাই এটা করতে পারবেন। কন্ডাক্ট, কন্ডাক্ট হচ্ছে ভার্ব, পরিচালনা করা। এটার আমরা সিনোনিম বলতে পারবো লিড অথবা রান, লিড অথবা রান, এটা বলতে পারে। এই গেল আমাদের এখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো। এবার তোমরা লেসনটার শেষে দেখো কতগুলা এমসিকিউ দেয়া আছে। আমরা এমসিকিউগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি যে আমাদের কোশ্চিন প্যাটার্ন যা, তাতে এমসিকিউ আমাদের কোশ্চিনের একটা অংশ। এখানে কয়েকটা টেক্সট বুকে দেখো পেজ নাম্বার 48-এ কতগুলা এমসিকিউ দেয়া আছে। এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে বলছে দেখো, শেখ মুজিবুর রহমান প্লেড এ সিগনিফিক্যান্ট রোল ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, হোয়াট ডাজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিন হেয়ার। তাহলে তুমি বইয়ে খেয়াল করো, সিগনিফিক্যান্ট শব্দের শব্দটা নিচে আন্ডারলাইন করা আছে। তোমাকে প্রশ্ন করছে যে শেখ মুজিবুর রহমান প্লেড এ সিগনিফিক্যান্ট রোল, রোল মানে ভূমিকা। তাহলে শেখ মুজিবুর রহমান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, আমাদের ভাষা আন্দোলনে। হোয়াট ডাজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিন হেয়ার, এই যে দাগ দেওয়া আছে নিচে যে ওয়ার্ডটাতে, এই সিগনিফিক্যান্ট, এটা কি অর্থ প্রকাশ করছে? চারটা দেওয়া আছে এখানে তোমার অপশান। একটা হচ্ছে ফেমাস, এতে, বিতে হচ্ছে ইম্পর্টেন্ট, সিতে হচ্ছে ইনফেমাস, আর ডিতে হচ্ছে অ্যাক্টিভ। তাহলে আমরা এটা খুব সহজে বলতে পারবো যে এর হচ্ছে বি, সেটা কি গো? ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। তাহলে এই শেখ মুজিবুর রহমান কি করেছিলেন? সিগনিফিক্যান্ট ওয়ার্ডটা দ্বারা ইম্পর্টেন্ট বোঝানো হয়েছে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি রেখেছিলেন। আচ্ছা, 2 নম্বরে বলছে যা প্রটেস্টিং স্টুডেন্টস ট্রাইড টু ডিফাই সেকশন 144 ইম্পোজড বাই দ্য গভর্নমেন্ট। এই যে প্রতিবাদী শিক্ষার্থীরা কি করেছিলেন? ট্রাইড টু ডিফাই সেকশন 144। ডিফাই মানে অমান্য করা, আর সেকশন 144 হচ্ছে 144 ধারা। এইটা তোমার অমান্য করতে চেষ্টা করেছিল, যেটা কি করেছিল, যেটা জারি করেছিল পাকিস্তান গভর্নমেন্ট। হোয়াট ডাজ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস মিন ইন দিস সেন্টেন্স, এই বাক্যে এই যে আন্ডারলাইন দেয়া শব্দ অর্থাৎ ডিফাই, এটা কি অর্থ প্রকাশ করছে? এখানে বলছে টু রিফিউজ, এতে বলছে টু রিফিউজ অস্বীকার করা, রিফিউজ অস্বীকার করা, অস্বীকৃতি জানানো। টু এগ্রি একমত হওয়া, টু অ্যাকসেপ্ট মেনে নেওয়া, টু ওবে মান্য করা। তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে অবশ্যই মান্য করেনি প্রটেস্টিং স্টুডেন্টরা, প্রতিবাদী শিক্ষার্থীরা এটা মান্য করেনি, এটা গ্রহণ করে নাই, এটার সাথে একমত ছিল না। তাহলে কি? টু রিফিউজ। তাহলে 2-এর হচ্ছে এ নাম্বার, 2-এর এ, টু রিফিউজ। কি গো, তারা এটাতে কি করেছিল? এটা মানে নাই, অস্বীকৃতি জানিয়েছিল। তারপরে আমরা 3 নাম্বারটা দেখব। বলছে যে হোয়াটস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অটোবায়োগ্রাফি ইন দ্য প্যাসেজ। তোমাকে জিজ্ঞেস করছে যে হোয়াটস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অটোবায়োগ্রাফি, আত্মজীবনী। অটোবায়োগ্রাফি, এই আত্মজীবনী দ্বারা এই প্যাসেজে আসলে অর্থটা কি বুঝিয়েছে? দ্য স্টোরি অফ এ পারসনস লাইফ রিটেন বাই সামবডি এলস।
বলছে দ্য স্টোরি অফ এ পারসনস লাইফ, একজন ব্যক্তির ব্যক্তিগত জীবন অন্য কেউ, রিটেন বাই সামবডি এলস, অন্য কেউ লিখেছে। দ্য স্টোরি অফ এ পারসনস লাইফ রিটেন বাই হিজ ফ্রেন্ডস, এই একজন ব্যক্তির তার ব্যক্তিগত জীবন তার বন্ধুরা লিখেছে। দ্য স্টোরি অফ এ পারসনস লাইফ, এই একজন ব্যক্তির যে ব্যক্তিগত জীবন রিটেন বাই দ্যাট পারসন হিমসেলফ, ওই ব্যক্তি নিজেই লিখেছে। তারপরে বলছে দ্য স্টোরি অফ এ পারসনস লাইফ রিটেন বাই এ জার্নালিস্ট, জার্নালিস্ট হচ্ছে সাংবাদিক। এই একজন ব্যক্তির ব্যক্তিগত জীবনের কথা কি করেছে, তা সাংবাদিক লিখেছে। তাহলে কোনোটাই না, এটা আমরা সামবডি এলস অন্য কেউ লিখবে না, তারপরে বন্ধুরা লিখবে না, সাংবাদিক লিখবে না। যে ব্যক্তির ব্যক্তিগত জীবন সম্পর্কে লেখা হচ্ছে তিনি নিজেই লিখবেন, সেটাই হচ্ছে তোমার অটোবায়োগ্রাফি। তাহলে এখানে আমরা সি নাম্বারটা পাবো, 3-এর সি, দ্য স্টোরি অফ এ পারসনস লাইফ, অফ এ পারসনস লাইফ বলছে এখানে রিটেন বাই দ্যাট পারসন, রিটেন বাই দ্যাট পারসন, রিটেন বাই দ্যাট পারসন হিমসেলফ, এইটা বুঝিয়েছে। তাহলে এই অটোবায়োগ্রাফিটা এই প্যাসেজে যে অর্থ প্রকাশ করেছে, দ্য স্টোরি অফ এ পারসনস লাইফ, একজন ব্যক্তির যে জীবন রিটেন বাই দ্যাট পারসন হিমসেলফ, ওই ব্যক্তি নিজেই লিখেছেন। আচ্ছা, আমরা 4 নম্বরটা দেখব, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ দ্য মিনিং অফ সেন্ট্রাল ইন দ্য প্যাসেজ। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য মিনিং অফ সেন্ট্রাল ইন দ্য প্যাসেজ, এই প্যাসেজে সেন্ট্রাল শব্দটা দ্বারা যে অর্থ প্রকাশ করেছে সেটা নিচের কোনটা? 4টা অপশান দিয়েছে। এতে বলছে মোস্ট ইম্পর্টেন্ট, বিতে বলছে লেস ইম্পর্টেন্ট, সিতে বলছে আনইম্পর্টেন্ট, আর ডিতে বলছে পপুলার। তাহলে আমরা খুব সহজেই বলবো যে সেন্ট্রাল এই ওয়ার্ডটা এখানে বুঝিয়েছে এ নাম্বারে, 4-এর এ, মোস্ট ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ। সেন্ট্রাল লিডার কেন্দ্রীয় নেতা, সেন্ট্রাল ক্যারেক্টার কেন্দ্রীয় চরিত্র। তাহলে এই সেন্ট্রাল দ্বারা বোঝানো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে চরিত্রটা, যে ব্যক্তিটা, সেটাই বোঝানো হয়েছে। 5 নম্বরে বলছে দেখো, উই ডিসাইডেড ইন দ্য মিটিং ইন মাই রুম টু অবজার্ভ 21 February 1952 অ্যাজ স্টেট ল্যাঙ্গুয়েজ ডে। হোয়াট ডাজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিন? এই যে অবজার্ভ শব্দটা বুঝিয়েছে, এই অবজার্ভের নিচে আন্ডারলাইন করেছে যে উই ডিসাইডেড ইন দ্য মিটিং, আমরা সভাতে মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম, ইন মাই রুম আমার কক্ষে, টু অবজার্ভ 21 February, এই 21 ফেব্রুয়ারিটাকে পালন করতে, অ্যাজ স্টেট ল্যাঙ্গুয়েজ ডে। এটা তোমার কিসের জন্য? রাষ্ট্রভাষা দিবস হিসাবে। এখন প্রশ্ন করছে হোয়াট ডাজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিন? এই যে অবজার্ভের নিচে দাগ দেওয়া আছে, আমরা এখানে 4টা অপশান পাচ্ছি। এতে বলছে টু সেলিব্রেট, টু মেনটেন, টু আন্ডারস্ট্যান্ড, টু অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ মানে আয়োজন করা, আন্ডারস্ট্যান্ড হচ্ছে বুঝতে পারা, মেনটেন হচ্ছে সেটা তত্ত্বাবধান করা, আর সেলিব্রেট হচ্ছে উদযাপন করা। তাহলে অবজার্ভের সাথে অবশ্যই আমরা এ নাম্বারে যাব, টু সেলিব্রেট, টু সেলিব্রেট, এইটা অর্থ প্রকাশ করছে। তাহলে আমি আশা করব যে তোমরা এই মাল্টিপল চয়েসগুলো বুঝতে পারলা এবং এগুলা তোমরা পারবা। আমরা পরের পৃষ্ঠাতে যাই। 49 পৃষ্ঠায় দেখো একটা ম্যাচিংয়ের মতো আছে কলাম এ আর কলাম বিতে। আমরা এইটা একটু দেখব। আমি আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো এবং তোমাদের প্রতি নির্দেশনা আছে
ক্লাস করে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে গিয়ে তোমাদের কি করতে হবে, তোমাদের নাম লিখতে হবে আর তোমাদের শ্রেণী রোল বা সিরিয়াল নাম্বার বা আইডি নাম্বার দিতে হবে। তোমরা এই ভুলটা করবা না, অবশ্যই ক্লাস করবা রেগুলার, এবং ওই ক্লাসের শেষে তোমার কমেন্টে তোমার নাম, তোমার রোল এবং বা সিরিয়াল নাম্বার বা আইডি নাম্বার যাই থাক না কেন সেটা তোমাকে দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা পেজ নাম্বার 49-এ একটা কলাম এ আর কলাম বি দেয়া আছে, আমরা সেটা একটু দেখব। একটা ম্যাচিংয়ের মতো আছে, তাই না? একটা টেবিল আছে, এটা ম্যাচিংয়ের মতো আছে। ম্যাচিং। আচ্ছা, তাহলে আমরা কলাম এতে প্রথমে যে ওয়ার্ডটা পাচ্ছি সেটা হচ্ছে ডিসক্রিমিনেটরি। দেখো লেখা আছে ডিসক্রিমিনেটরি। তাহলে ডিসক্রিমিনেটরি ওয়ার্ডটা দ্বারা আমরা জানি যে বৈষম্য প্রকাশ করে। তাহলে আমরা কলাম বিতে দেখব যে এখানে আসলে কোনটার সাথে মিলছে। বি ইন এ কমিউনিকেশন, ইনভলভ ইন, স্ট্রংলি, বিগিন টু, শুড, ইনভলভড, আনফেয়ার। তাহলে যেখানে বৈষম্য, ফেয়ার হচ্ছে তোমার সঠিক আর আনফেয়ার হচ্ছে বেঠিক। তাহলে আমরা এখানে কি লিখব? আনফেয়ার। আনফেয়ার যেটা ফেয়ার নয়, যেটা সঠিক নয়, যেটা বিবেচনা প্রসূত নয়, ডিসক্রিমিনেটরি, বৈষম্যমূলক। এ ওয়ার্ডটা ওই পশ্চিম পাকিস্তানি, তৎকালীন পশ্চিম পাকিস্তানিদের আচরণের জন্য খুবই মানে জনপ্রিয় বলতে পারে। বৈষম্যের চূড়ান্ত পর্যায়ে তারা গেছিল। পূর্ব পাকিস্তানের সাথে তাদের বিমাতা সুলভ আচরণ ছিল, হ্যাঁ, অত্যন্ত খারাপ পরিস্থিতি ছিল। তারপরে আছে ভেহিমেন্টলি, এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম এই ওয়ার্ডটা। ভেহিমেন্টলি, তীব্রভাবে, তীব্রভাবে, ভেহিমেন্টলি, তাই না? তীব্রভাবে, শক্তভাবে, একবারে জোরের সাথে প্রতিবাদ করার ক্ষেত্রে এটা এসেছিল। এখানে তোমার এই সেন্টেন্সটা আমি পড়ছি, বলছে যে দ্য স্টুডেন্টস ইনস্ট্যান্টলি প্রটেস্টেড এগেনস্ট দ্য অ্যানাউন্সমেন্ট ভেহিমেন্টলি। শিক্ষার্থীরা এই ঘোষণাকে কি করেছিল? তাৎক্ষণিকভাবে, ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে, এগেনস্ট দ্য অ্যানাউন্সমেন্ট, যে ঘোষণা দিয়েছিলেন কে? মোহাম্মদ আলী জিন্নাহ। উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট অন, উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এই যে অ্যানাউন্সমেন্ট, এটার প্রতিবাদ করেছিল শিক্ষার্থীরা। দ্য স্টুডেন্টস ইনস্ট্যান্টলি প্রটেস্টেড এগেনস্ট দ্য অ্যানাউন্সমেন্ট ভেহিমেন্টলি, তীব্রভাবে। তাহলে এইখানে কলাম বিতে এখানে যেটা আসবে দেখো, স্ট্রংলি ওয়ার্ডটা আছে, স্ট্রংলি, তাই না? তাহলে এই ওয়ার্ডটা ভেহিমেন্টলি আমরা যা পাচ্ছি স্ট্রংলি। তারপর ওপেন ফায়ার, ওপেন ফায়ার, গুলি করা, তাই না? ওপেন ফায়ার, গুলি করা। তাহলে এখানে দেখো লেখা আছে বিগিন টু শট, বিগিন টু শুট, শুট, বিগিন টু শুট, কি করেছিল? গুলি করতে শুরু করেছিল। তারপরে আছে স্টে ইন টাচ, স্টে ইন টাচ, সম্পৃক্ত থাকা, সংযুক্ত থাকা, হ্যাঁ, স্টে ইন টাচ। এখানে দেখো লেখা আছে বি ইন এ কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগের মধ্যে থাকা। বি ইন এ কমিউনিকেশন, যোগাযোগের মধ্যে থাকা, বি ইন এ কমিউনিকেশন। তারপরে এনগেজড ইন, এনগেজড ইন, তাই না? হ্যাঁ, এনগেজড ইন অর্থাৎ হচ্ছে কি এনগেজ থাকা, হ্যাঁ, সম্পৃক্ত থাকা বলতে পারি, জড়িত থাকা বলতে পারি, জড়িত থাকা, এনগেজ। এনগেজ ইনকে আমরা বলবো ইনভলভড ইন, ইনভলভড ইন, এইটা বলবো, জড়িত থাকা। তারপরে বলছে তোমার রেজ অ্যাওয়ারনেস, রেজ অ্যাওয়ারনেস,
সচেতনতা বৃদ্ধি, অ্যাওয়ারনেস হচ্ছে সচেতনতা, আর রেজ মানে হচ্ছে এটা বাড়ানো, রেজ অ্যাওয়ারনেস, সচেতনতা বাড়ানো। আমরা এখানে বলবো ইনভলভড, এই ওয়ার্ডটা বলবো। তাহলে এভাবে আমরা কি করতে পারি, একটা কলাম এর সাথে কলাম বিটাকে আমরা ম্যাচ করতে পারি। এখানে 3টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোও তোমরা অবশ্যই দেখবা। যেমন 1 নম্বরে বলছে হোয়ার ওয়াজ শেখ মুজিবুর রহমান ডিউরিং দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন 1952। এই যখন 1952 সালে ভাষা আন্দোলন চলে